ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্র শিবিরের নেতারা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেছেন এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং বিশেষ করে গতকালের নির্বাচনের পর, গতকাল তো না, গত পরশুর নির্বাচনের পর এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছিল যে এই তরুণদের কাছে মুক্তিযুদ্ধ আদৌ আর কোনো ইস্যু কিনা, বরং মুক্তিযুদ্ধের কথা বলে তাদেরকে ক্ষুব্ধ করে তোলা হচ্ছে কিনা, এটা ব্যাকফায়ার করছে কিনা। এই আলাপের মধ্যেই ঘটনাটা ঘটলো। তারা কি কি বলেছেন সেটা একটু বলি। তারা দোয়া ও মোনাজাত করেছেন, সেখানে কিছু বক্তব্য আছে। সাদিক কায়েম বলেন, শহীদদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করাই তাদের মূল কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা সেটি শুরু করতে চান। এখানে জুলাই বিপ্লব শুরু হয়, তার সফলতার সাথে তারা শেষ করেন। মুক্তিকামী ছাত্র জনতা সহ সবার কাছে দোয়া চেয়েছেন, ইত্যাদি ইত্যাদি। ভিপি আরো বলে, শহীদরা প্রেরণার বাতিঘর, তারা রাস্তা দেখিয়েছে। শহীদদের আমানত বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা, সেই স্পিরিট পুনর্জাগরণে আমরা শহীদদের কবর জিয়ারত করতে এসেছি। আমরা সব শহীদ পরিবারের কবরে যাওয়ার চেষ্টা করব। তারপরে যেন ফরহাদ জিএস, যিনি জিতলেন, আজকে তারা ৭১ মুক্তিযুদ্ধ জুলাই শহীদদের কবরে জিয়ারতের মধ্যে দিয়ে প্যানেলের বিজয়ের পরবর্তী কাজগুলো করছেন। এরপর তারা শিক্ষার্থীদের কথা তুলবেন, ইত্যাদি ইত্যাদি। তিনি আরো বলেন, শহীদদের আত্মত্যাগের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে, সুন্দর ক্যাম্পাস গড়ার জন্য তাদের আত্মত্যাগের মূল্য যাতে আমরা দিতে পারি, ইত্যাদি ইত্যাদি। তার মানেটা হচ্ছে তারা ওখানে গেলেন এবং ৭১ শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন। খুব ভালো হতো, আমি মনে করি, তারা যদি আসলে সাভার স্মৃতিসৌধে যেতেন সেটা। কারণ এখানে বুদ্ধিজীবী কবরস্থান একটা স্মৃতিসৌধ, একটা স্পেসিফিক কিছু মানুষ, একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপল ওখানে গেছেন। আবার কেউ কেউ এটার এক ধরনের সিগনিফিকেন্স বের করার চেষ্টা করছেন যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে ওই সময় যে অক্সিলিয়ারি ফোর্স ছিল রাজাকার, বিশেষ করে আলবদরের নাম প্রচুর শোনা যায়, যেটা পাকিস্তানি না, এটা এই দেশের লোকজনকে দিয়েই তৈরি ছিল এবং জামায়াত এবং ছাত্র সংঘ সেই সময় তাদের নেতৃবৃন্দ এটার নেতৃত্বের পর্যায়ে ছিলেন। এই অভিযোগ আছে, এই আলোচনা আছে। যাই হোক, আমরা একটু মূল কথাটায় যাই। মানে মুক্তিযুদ্ধ কি বাংলাদেশে আসলে রাজনীতির ইতিহাস, মানে ইস্যু হিসাবে থাকবে না কিনা, বিভক্তির আলাপ করছেন। আমি তাদেরকে ওয়েলকাম করি, তারা গেছেন, তারা তাদের শ্রদ্ধা জানিয়েছেন। আমি এটা বলি যে এদের যদি তারা বড় সন্তান হয়ে থাকেন, এদের অনেকের বাবার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের পরপর, তো সুতরাং তারা কত কত ছোট। সো সেই পুরনো ব্যাগেজ জামাতের টেনে যাওয়া তাদের জন্য কোনো ক্রমেই ভালো কোনো চিন্তা বলে আমি মনে করি না। জামাতেরও এটা উচিত। এমনকি জামাতেরও এখন মানে ৭১ সালেও যার জন্ম হয়েছে তার বয়সও ৫৫ হয়ে গেছে, ৫৪ হয়ে গেছে। শুধু তাই না, মানে অ্যাডাল্ট যিনি ছিলেন না তাকেও আমরা আসলে ওই সময়কার কোনো চিন্তার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কিছু মনে করবো না। আমরা যদি কম করেও ধরি, পুরো অ্যাডাল্ট না হোক, ১৫ বছরও ধরি, তার বয়স ৭০ হয়ে গেছে। তো আমাদের ৭০ বছরের যিনি নেতা আছেন তিনিও মুক্তিযুদ্ধের সময় কনসাসলি চিন্তা করার জায়গাতেই ছিলেন না। তো সেই যদি হয় অবস্থা, তাদের আসলে এটা উচিত হতো না কোনো কারণেই। এটা থেকে তাদের বেরিয়ে আসা, এটা তাদের ফৌজদারি অপরাধের ক্ষমা চাওয়া যায় না, কিন্তু যেসব সমর্থনজনিত, আমি প্রায় বলি কথাটা, যে ২৫ তারিখ রাতে ক্র্যাকডাউন যখন শুরু হলো, অপারেশন সার্চলাইট, তারপর থেকে আর পাকিস্তানকে নৈতিক বা রাজনৈতিকভাবে সমর্থন করার কোনো রকম কোনো স্কোপ নেই, থাকতে পারে না। এটা কিন্তু করা হয়েছে, এটা হলো সবচেয়ে বড় কথা। যাই হোক, তারা গেছেন, ইটস গুড। এবং ওই যে বলছিলাম, বাংলাদেশে আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ ন্যারেটিভ হিসেবে মাঠে থাকবে, এটা খুব স্বাভাবিক। এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রিয়াশীল যে দলটা আছে বিএনপি, তাদের মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। তাদের যিনি প্রতিষ্ঠাতা, তিনি স্বাধীনতার ঘোষক, তিনি সেক্টর কমান্ডার, তিনি জেড ফোর্সের প্রধান। সুতরাং মুক্তিযুদ্ধকে তারা সামনে আনবেন। তাদের দলে অনেক মুক্তিযোদ্ধা ছিলেন, অনেক মুক্তিযোদ্ধার একত্র ছিলেন যখন এই দলটা প্রতিষ্ঠা করা হয়। খুব স্বাভাবিকভাবে সেটাকে সেল করবে, রাজনীতিতে সবকিছু সেল হয়। এবং তার প্রতিপক্ষ যে আছে জামায়াতে ইসলামী, সেটার যেহেতু মুক্তিযুদ্ধে একটা বিব্রতকর এবং লজ্জাজনক ইতিহাস আছে, সেটা দিয়ে সে তাকে কাবু করতে চাইবে, এটা খুব স্বাভাবিক। এবং আমি আবার অনেকে দেখি এই কথা বলছেন ৫ আগস্টের পর থেকে জামাতের বিরুদ্ধে এই অভিযোগ, জামাত তখন রাজাকার হয়ে গেল। উত্তর হচ্ছে, রাজনীতি এরকমই। ৫ আগস্টের পর থেকেই তো জামাত বিএনপিকে চাঁদাবাজ বলা শুরু করেছে। প্রথম জামাতের আমির এই যে দখলদারিত্বের বিরুদ্ধে প্রথম তিনি কথা বলেছেন, বিএনপির নাম উচ্চারণ না করে। একদল গেছে, আরেক দল এসে সব দখল করেছে। আমি এত প্রবলেম দেখি না, রাজনীতি এভাবেই করতে হবে। তো জামাতও কি এই বিএনপির সাথে জোটে ছিল না? তারা জোটে থেকে তারা সরকারে ছিল না? বিএনপি কি তখন খুবই সাধু ছিল? বিএনপির লোকজন তখন কোনো অপরাধ করেনি, বা পরবর্তীতেও হয়নি? বলেনি কেন? সো ৫ তারিখের পর থেকেই হবে, কারণ এই দুই দলের এখন আর জোট নেই। তারা পরস্পরের দুর্বল জায়গাকে সামনে আনবেন, আক্রমণ করবেন। সো বিএনপি যে অনিয়ম দুর্নীতিতে করছে বিএনপির লোকজন, সেটা জামাত বলতে হবে। রাজনীতি এভাবেই করতে হয়।
ঠিক একইভাবে বিএনপিও তার এই জিনিসটা করবে, এটাই খুব স্বাভাবিক। তবে আবারও বলছি, আগেও বলেছি, এখনো বলছি, বহুবার বলছি, এটা বারবার বলবো, মুক্তিযুদ্ধের বয়ান বা আর কোনো বয়ানের মাধ্যমে কাউকে এমন জায়গায় নিয়ে যাওয়া যাবে না যে তার উপর তখন আমি এটার ভিত্তিতে অত্যাচার করতে পারি। তো মুক্তিযুদ্ধ বিরোধী বা রাজাকার ট্যাগ দিয়ে কাউকে অত্যাচার করা যাবে, তার অধিকার হরণ করা যাবে বা তাকে হত্যাযজ্ঞ করা যাবে, এটার বিরুদ্ধে আমরা আছি। এটা শুধু মুক্তিযুদ্ধই শুধু না, যে কোনো রকম ইডিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমি এটা অন্যজন এটা নয় বলে তাকে আমি অত্যাচার করতে পারি, তাকে আমি নির্যাতন করতে পারি, তাকে আমি হত্যা করতে পারি, এটা হবে না। এবং প্রায় বলি, আবারও বলছি, এই কথাগুলো আমাদের আসলে সিরিয়াসলি বলা দরকার এবং এগুলো ঠিকঠাক মতো শুরু করা দরকার। মুক্তিযুদ্ধের ইতিহাসের এটা একটা জনযুদ্ধ ছিল, এটার আওয়ামীকরণ হয়েছিল, এটা বিআওয়ামীকরণ করতে হবে আমাদেরকে। একটা মোটা দাগে একটা মানে নৈর্ব্যক্তিক বা অবজেক্টিভ হিস্ট্রির কাছাকাছি, মানে হিস্ট্রি কখনো অবজেক্টিভ হয় না, এটা বলাই হয়। শ্রেষ্ঠতম হিস্ট্রিটাও সেই অর্থে পুরোপুরি অবজেক্টিভ না। হিস্ট্রির ফ্যাক্টস গুলো পাওয়া যায়, কিন্তু এর পেছনে যে ট্রুথ থাকে সেটা খুবই সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন হতেই পারে। কিন্তু আমরা মোটামুটি একটা অবজেক্টিভ হিস্ট্রির কাছাকাছি যেতে হবে, বিআওয়ামীকরণ করতে হবে, সেই মুক্তিযুদ্ধের আলাপ হবে। আমরা আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ, এটা না, এই যে মুক্তিযুদ্ধ বললে আওয়ামী ট্যাগ, মুক্তিযুদ্ধ বললেই ভারতীয় ট্যাগ, এটা খুবই বাজে, খুবই নোংরা। আওয়ামী লীগ একটা জিনিসকে নষ্ট করেছে, পচিয়েছে বলে সেই জিনিসের মূল্য নষ্ট হয়ে গেছে, মোটেও সেটা না, সেটার যেই মূল্যটা আছে, যতটুকু আছে, যেই জায়গায় আছে, সেটা নিয়ে কাজ করতে হবে, সেটা নিয়ে কাজ চলতে হবে। ছাত্র শিবিরকে আমি অভিনন্দন জানাই, এবং যারা মনে করেছিলেন, যারা বলেছিলেন যে বাংলাদেশে এই ইস্যুটা মৃত, বিশেষ করে জেনজি তরুণদের কাছে এটার কোনো রকম কোনো আবেদন নাই, সেই কথাটাকে দুর্দান্তভাবে ভুল প্রমাণ করলেন এই নবনির্বাচিত যে নেতৃবৃন্দ, তারা এই মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে। সুতরাং বাংলাদেশের মানে রাজনীতির স্ফিয়ারে মুক্তিযুদ্ধ ইস্যু হিসেবে থাকবেই। আওয়ামী লীগের মিছিল বড় হয়ে উঠছে। এক সপ্তাহের মধ্যে দুটো মিছিলের ভিডিও আমরা দেখলাম, 2 বা 3 দিনের ব্যবধানে। এর মধ্যে একটা গতকাল ছিল, সংখ্যা আগে যা ছিল তার চেয়ে বাড়ছে, আগে 15-20 জন। এবং এটা শুধু সংখ্যায় বাড়া না, ঘটনাটা আরেকটু ভিন্ন ঘটছে। সেটা হচ্ছে এইরকম, আগে দেখা যেত 15-20 জন মানুষ কোন রকমে হুটহাট করে নেমে দৌড়ঝাঁপ করে 2-1 বার জয় বাংলা টাংলা বলে একটু ভিডিও করে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। সম্প্রতি দুটো মিছিল, তাতে অন্তত গতকালের আগের যেটা ছিল সেটা কয়েকশো মানুষ মনে হয়েছে, 200-300 হতে পারে। আর গতকালেরটা আগের তুলনায়, আবারও বলছি, 40-50 হাজার, 100-150 মানুষও হতে পারে, সেরকম মানুষ মিছিল করছে। তার চাইতে জরুরি কথা, তারা অনেকটা পথ হেঁটে যাচ্ছেন। এবং আগে যে একটা হন্তদন্ত ভাব ছিল, আগে যে একটা ভীত ভাব ছিল, কোনো রকমে এরা কিছু করেছি দেখাবো, দেখিয়ে চলে যাব, সেরকম না। তাহলে প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের মিছিল এখন তুলনামূলকভাবে বড় হয়ে উঠছে কেন, এবং তাদের মধ্যে রিল্যাক্সড অবস্থা কেন, সেটাও একটু বিবেচনার প্রয়োজন আছে। এবং সবচেয়ে জরুরি যে প্রশ্ন, এর মাধ্যমে বাংলাদেশে অনেক কিছু ঘটে টটে যাবে কিনা। আমরা খেয়াল করছি আওয়ামী লীগের সমর্থক লোকজন এই মিছিলগুলো সামনে এনে তারা বিরাট বীরত্বের কাজ হয়ে গেছে, তাদের জয় খুব কাছে, এবং তাদের আপা চট করে বাংলাদেশে ঢুকে পড়বে, আর বেশি দেরি নেই, এই ধরনের আশাবাদ তারা দেখানোর চেষ্টা করছেন। আওয়ামী লীগের মিছিল বড় হওয়াকে খুব বেশি ভীতির বিষয় দেখাটা কিন্তু আবার একটু খুব সহজে একটু তলিয়ে দেখা দরকার আছে। এই কয়েকদিন আগেও যাদের এতটুকু সাহস ছিল না, সেই জায়গায় এতগুলো মানুষ একত্র হয়েছে কিনা। আওয়ামী লীগ আগেও টাকা খরচ করেছে, নিশ্চয়ই টাকা খরচ করেই কিছু লোকজনকে এখানে তারা সংযুক্ত করে, কিন্তু তাহলে কি হলো এমন যে তারা এখন নামছে, তলিয়ে দেখা দরকার আছে। একই সাথে তারা রিল্যাক্সড কেন? আমি এই যে এতটা রিল্যাক্সড আছে এবং বেশ খানিকটা মিছিল করতে পারছে, এটার পেছনে একটা কারণ আছে বলে আমি মনে করি, এবং এটা হওয়া উচিত। সেটা হলো, আগে আওয়ামী লীগ যখনই মিছিল করতো, বিএনপির লোকজন তাদেরকে তাড়া দিত এবং ধরে ফেলার চেষ্টা করেছে, কখনো কিছু চড়থাপ্পড় দিয়ে তাদেরকে নিবৃত্ত করেছে, পুলিশে দিয়েছে। এই ধরনের কাজ করার প্রবণতা ছিল, কিন্তু আমি এটা নিয়ে খুবই কঠোরভাবে প্রতিবাদ করে বলতাম সবসময়, আমি এখনো বলি, আওয়ামী লীগ যদি মিছিল করে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, সুতরাং আওয়ামী লীগ মিছিল করতে পারে না, এটা বেআইনি এই মুহূর্তে। সুতরাং সে এই বেআইনি কাজ করলে সেটা থেকে তাকে নিবৃত্ত করার দায়িত্ব ছাত্রদল বা বিএনপির না, এনসিপির না, কারোই না, জামায়াতের না, শিবিরের না।
তারা যখন এই কাজটা করেন সেটা অন্যায় করেন, বেআইনি কাজ করেন। আমি ধারণা করি বিশেষ করে এই যে এত নাম বললাম, দিনের শেষে বিএনপি সবচেয়ে বেশি যেত, তো তারা সম্ভবত এই জায়গাগুলো থেকে সরে এসছেন। তাদের দল থেকে আমি জানি না এমন কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, নির্দেশনা থাকা উচিত বলে আমি মনে করি। তো সেই কারণে হয়তো তারা আর আগের মতো এত ভীত না, কারণ তারা যে জায়গায় মিছিল করছেন সেই জায়গায় আশপাশে হয়তো পুলিশ নেই, তাই তারা একটা দূরত্ব পর্যন্ত যাওয়ার চেষ্টা করছেন। আমি চাই এই ক্ষেত্রে, সব ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেবে, কারণ হলো আওয়ামী লীগের মিছিল তার রাজনৈতিক কর্মকাণ্ডের পার্ট, যেটা নিষিদ্ধ। এখন যে আলাপটা করতে চাইছি আসলে এটা কতটা ভয়ের, কেউ কেউ খুব ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ তো বিরাট শক্তি অর্জন করে ফেললো, তারা মাঠে নামছে, সংখ্যা এখন এইভাবে বাড়ছে, তারপর হাজার হবে, হাজার হাজার হবে, ইত্যাদি ইত্যাদি চলতে থাকবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এরকম কোনো ঝুঁকি নেই আসলে। মানে এই মিছিল করে কি হবে? 100, 150, 200 মানুষ মিছিলই করলো, কি হলো, কি হবে? কয়েক হাজার মানুষ মিছিল করলো, কি হবে? একটা দেশে এখন একটা সরকার আছে, বা ভবিষ্যতে একটা নির্বাচিত সরকার যখন আসবে, তারা যদি চায় মুহূর্তেই এইসব ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাবে, কারণ এটা একটা নিষিদ্ধ, তাদের কর্মসূচি নিষিদ্ধ হয়ে আছে। আর এরকম মিছিল যদি প্রতিদিন 1টা করে হয়, 2টা করে হয়, 5টা করে হয়, কি দাঁড়াবে? আমি প্রায় একটা কথা বলি, আগেও একদিন বলেছি, এই আলাপটা একদিন একটা টক শোতে হচ্ছিল। আমি বললাম আওয়ামী লীগ নির্বাচন করে আসতে পারবে না, আওয়ামী লীগকে আমরা যেভাবে খেয়ে দিয়েছি সেভাবে তারা যদি মাঠে এসে এটা করতে পারে তাহলে হলেও হতে পারে, কিন্তু এটা কোনোদিনও হবে না, কারণ মাফিয়া বা ডাকাতদের বুকের রক্ত দেওয়ার সাহস থাকে না, তাকত থাকে না। ওই যে একটা কথা ছিল না, পুলিশ বলছে গুলি করি, মরে একটাই মরে, বাকিটি যায় না। এটা হওয়ার জন্য মতাদর্শিক আদর্শ লাগে। একটা মানুষ তার নিজের জীবন আদর্শের জন্য দেয়, মহৎ কোনো কজে দেয়, অথবা মায়ের থেকে বাঁচার জন্য দিতে পারে। কখন আওয়ামী লীগ ওই যে রাস্তায় নেমেছিল ঠেকানোর জন্য, আওয়ামী লীগও সেটা সেই কারণে। এখন মাঠে এসে আমাদের মতো করে একটা অভ্যুত্থান করে এই সরকার বা ভবিষ্যতের কোনো সরকারকে ফেলবে, এই ডাকাতদেরকে দিয়ে এসব হবে না। তারা তো টাকা দিয়ে কিছু মানুষ নামাতে পারে, অথবা যদি নিজে আসতে চায় সে এসে ডাকাতি করবে। ডাকাত মাফিয়া, কত সন্ত্রাসী, এই শক্তি নিয়ে, এই নৈতিক সাহস নিয়ে নামার কোনো স্কোপই আসলে নেই। সুতরাং আওয়ামী লীগের এই মিছিল বড় হওয়া নিয়ে টেনশন করার কিছু নেই আসলে, এটা আমি মনে করি। তারা কোনোদিনও বাংলাদেশে এগুলো কিছু করতে পারবে না। কোনো এককালে আওয়ামী লীগ বহু বহু বছর পর ধরে ধাপে 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 হয়তো গণতান্ত্রিক পথেই, যদি এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি যারা আছে তারা ক্ষমতায় থাকে, ক্ষমতায় যাওয়ার পর খুবই বাজে কিছু করতে থাকে ক্রমাগত, তাহলে ধাপে ধাপে হয়তো তাদের গণতান্ত্রিক উত্তরণ হতে পারে। সেই ক্ষেত্রেও তাদের এই পচা গলা যেসব বস্তু ছিল দায়িত্বে, শেখ পরিবার তো বটেই, তার বাইরেও যারা যারা ছিল তারা অনেকটা প্রায় নিশ্চিহ্ন, মানে দলের দায়িত্ব থেকে সরে যাওয়ার পর সেটা হলেও হতে পারে, যদি আমরা চরমভাবে ব্যর্থ হতে শুরু করি সেটা। কিন্তু এই মিছিল টিছিল দিয়ে আসলে ভয়ের কিছু নেই, এবং আওয়ামী লীগের তাদের নিজেদের মনের খুশি তারা পাক, আমরা এগুলো নিয়ে হাসি। তারা প্রতিটা জিনিসকে নিয়ে এখন ওই যে ডুবন্ত মানুষ, ডুবন্ত না, তো ডুবে ডুবে একেবারে শেষ হয়ে গেছে, খড়কুটো ধরার চেষ্টা করছে। এটি হচ্ছে বেশি কিছু না, তাদের এই আনন্দ